কাকদ্বীপে চাঞ্চল্যকর অভিযোগ, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশের নাম। গত বছর বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে নিউটন দাসকে, আর তার নাম ভারতের ভোটার তালিকায় কিভাবে? এ নিয়েই বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। গত বছর জুলাই আন্দোলনে উত্তাল বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে নামেন ছাত্র থেকে আম জনতা। এই আন্দোলনে যোগ দেন নিউটন দাস। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জুলাই আন্দোলনে সামিল হন। এই নিউটন দাসের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। এই দেখুন, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নিউটন দাসের নাম। ভোটার কার্ডে কাকদ্বীপের ঠিকানাও রয়েছে। বাংলাদেশের আন্দোলনকারী তিনি কিভাবে পশ্চিমবঙ্গের ভোটার? বিরোধীদের অভিযোগ, এর পিছনে রয়েছে শাসক দলের হাত। তৃণমূল এই সরকার, এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত, যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তৃণমূলের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে। নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই, সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। ছোটবেলা বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায়, তাহলে অন্যায়। তৃণমূলের নেতৃত্বস্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে, তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে। তারাই তুলে দিচ্ছেন। বাংলাদেশে খাচ্ছে, আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে, আমাদের ভারত বিরোধী কথা বলছে, তাদেরকে নিয়ে এসেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে। আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক। সীমান্ত দিয়ে ঢুকে এখানে জনবহুল এলাকায় মিশে গিয়ে হয়তো কেউ কোথা দিয়ে কোনোভাবে একটা কিছু বার করলো। শুধু বাংলা নয়, কদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে, আবার আগরতলা রেল স্টেশন থেকে 4 জনকে ধরেছে। বিএসএফ কি করছিল? ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা, এগুলো তো পরের কথা। সীমান্ত থেকে ঢুকছে, এটাই তো বিজেপির ফেলিওর। নমস্কার, আমি নিউটন দাস, আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। গত ডিসেম্বরে ঝুপড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর সেতু। আর এই ঘটনা থেকে শিক্ষা, কলকাতার 6টি সেতুর নিচ থেকে জবরদখলকারীদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। সেতুর নিচের জায়গা ঘেরা হবে রেলিং দিয়ে, আর এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নিউ আলিপুর স্টেশনের কাছে দুর্গাপুর সেতু। গত ডিসেম্বরে এই সেতুর নিচের ঝুপড়িতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর। ক্ষতিগ্রস্ত হয় সেতু। এরপরেও অনেকের টনক নড়েনি। এই দেখুন, এটা উল্টোডাঙ্গা আর খান্নার মাঝে অরবিন্দ সেতু। এই সেতুর নিচে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে, চলছে হোটেল। আর 30 বছর হবে। না 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 না, আমাদের নর্মাল ছোট গ্যাসের মতো রান্না। আমাদের সেরকম তো বড় উনুন না, আমার সেটা তো ক্ষতি হবে। অরবিন্দ সেতুর আরেক দিকে অনেকের ঘর, চায়ের দোকান। দুর্গাপুর ব্রিজের মতো এখানেও বিপদের আশঙ্কা। এবার তাই কড়া কেএমডিএ। উড়ালপুলের নিচ থেকে জবরদখলকারীদের হঠাতে তারা তৎপর হয়েছে। এর জন্য টেন্ডারও ডাকা হয়েছে। দুর্গাপুর ব্রিজের নিচে আগুন লেগেছিল, বিরাট আগুন। তাতে ব্রিজটার যথেষ্ট ক্ষতি হয়েছে। অনেক টাকা গভর্নমেন্টের খরচা করে আমরা রিপেয়ার করছি। সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, ফ্লাইওভারের তলায়
কোনো মানুষ যাতে না থাকে, সেখানে যাতে কোনো আগুন না জ্বালানো হয়। ফ্লাইওভারের লাইফটা কমে যাচ্ছে। ফ্লাইওভারের দুপাশেই আমরা রেলিং দিয়ে বন্ধ করে দেবো, যাতে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ আগুন টাগুন না জ্বালাতে পারেন, যাতে ফ্লাইওভারটার ক্ষতি না হয়। উড়ালপুলের নিচে যে সমস্ত দোকান বা যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হবে, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে উড়ালপুলের নিচের অংশ। তৎপর KMDA। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। ডুয়ার্সের জঙ্গলে গুপ্ত যুগের ইতিহাস। আলিপুরদুয়ারের চিলা পাতার জঙ্গলে নল রাজার গড়। আর এই নল রাজার গড়ে এবার পর্যটন কেন্দ্র তৈরিতে জোর দিয়েছে প্রশাসন। জঙ্গলে ঘেরা আলিপুরদুয়ার। এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই চিলাপাতার জঙ্গল। এই জঙ্গলে রয়েছে গুপ্ত যুগের ইতিহাস। ১৫০০ বছরের পুরনো নল রাজার গড়। গুপ্ত যুগের রাজা ছিলেন নল। তার দুর্গ ছিল আলিপুরদুয়ারে চিলাপাতার জঙ্গলে। এই জঙ্গলের 2 কিলোমিটার ঢুকে ডান দিকে গেলে জঙ্গল সাফারি, আর বাঁ দিকে গেলেই নল রাজার গড়। এই পথে যাওয়া এখন নিষিদ্ধ। এখানেই পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এখানে গিয়ে গবেষণাও করা যাবে। শনিবার নল রাজার গড়ে যান আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং জেলা হেরিটেজ কমিটির সদস্যরা। আলিপুরদুয়ারের অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে, সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে। দ্বিতীয়ত, এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে, যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি। নল রাজাদের যে প্রাচীন ভূমি, সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা। এর যে আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন, এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে। এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য, পর্যটকদের কাছে এই উপযোগিতাটা আরো তুলে ধরতে পারি, সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। চিলাপাতার জঙ্গলের এই রুটে এখন ঢোকার অনুমতি নেই। পর্যটন কেন্দ্র তৈরি হলে কোন পথে এখানে ঢোকা যাবে, তার জন্য কি কি পরিকাঠামোর প্রয়োজন, সেসব খতিয়ে দেখা হয় শনিবার। প্রশাসনের আশা, নল রাজার গড় পর্যটন কেন্দ্র তৈরি হলে তা অনেকেরই মন কাড়বে। স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং এটার একটা সুদূরপ্রসারী প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নিতে পারে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মা বাবা দিনমজুর, ছেলে ভালোবাসে ফুটবল। সম্প্রতি মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নজর কাড়ে, আর তাতেই সুযোগ। বাঁকুড়া সুরাজ সোরেন এবার যাবে শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট খেলতে। কিন্তু বিদেশে যাবার খরচ অনেক, আর সেই টাকা জোগাড় করা নিয়েই বাড়িতে এখন চিন্তা। বাঁকুড়া থেকে শ্রীলঙ্কা আগামী সেপ্টেম্বরে ফুটবল খেলতে যাবে সুরাজ সোরেন, তাই বাড়ির সামনেই প্র্যাকটিস। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার কুলুপুকুরের বাসিন্দা সুরাজ। ক্লাস 10-এর পড়ুয়া। বাড়িতে মা বাবা আর বোন রয়েছে। 4 জনের সংসার। সুরাজের মা বাবা দিনমজুর। মাটির দেওয়াল আর টিনের ছাউনির এক চিলতে ঘর। এই ঘর থেকেই স্বপ্ন দেখে সুরাজ দেশের হয়ে ফুটবল খেলার। সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটবল খেলতে যায় অ্যাটাকিং মিডফিল্ডার সুরাজ। 4টি গোল করে। তার বাড়ানো পাস থেকে 10টি গোল হয়। তার স্বীকৃতিও মেলে, পুরস্কার পায়। এরপরেই বিদেশে খেলতে যাওয়ার সুযোগ। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-17 টুর্নামেন্ট। বেসরকারি সংস্থার উদ্যোগে 9A সাইড টুর্নামেন্ট হবে। সেখানে খেলতে যাবে সুরাজ। পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছি আন্ডার-17 খেলায়, ওখানে আমাদের আন্ডার-17 টিম জয়ী হয়। তুমি মোট কতগুলো গোল করে খেলে? 4টা গোল দিয়েছিলাম লিগে। ওখানে ভালো পারফরমেন্স করার জন্য 2 জন সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সাউথ এশিয়ান গেমের জন্য। কি স্বপ্ন রয়েছে? রোনাল্ডোর মতো হতে চাই। বাড়িতে অভাবের সঙ্গে লড়াই, আর ছেলে যাবে শ্রীলঙ্কায় খেলতে। টাকা জোগাড় করা নিয়ে চিন্তায় সুরজের মা বাবা। মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল, ওখান থেকে জয়ী হয়ে চলে এসেছি। পশ্চিমবাংলার মধ্যে
অনেক উজ্জ্বল করেছে। শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন প্রস্তুতি আছে, কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না। চাই যে শ্রীলঙ্কায় যে ভালো খেলুক আর কি, ভালো খেললে আরো উঁচু জায়গায় উঠুক। আর্থিক অবস্থা খুবই অনটন, তো আমার তো দিনমজুর, লোকের খেতে কাজ করে, সরকার যে সাহায্য করে আর কি ভালো হয় আর কি। এবার আর দেশের মাটিতে নয়, দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে সুরজ সোরেন। এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার। তাকিয়ে গোটা বাঁকুড়া জেলা, গোটা বিষ্ণুপুর, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ সুরজ সোরেনের আগাম ভবিষ্যৎ কি হয়। বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল, নিউজ 18।